ক্লাস 11-এর সেমিস্টার 1-এর অ্যাকাউন্টেন্সি ক্লাস নিতে। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের খুব সামনেই মাধ্যমিকের রেজাল্ট, এবং আশা করি সকলেই তোমরা তোমাদের মন মতো রেজাল্টও করবে, এবং এর মধ্যে তোমরা ঠিকও করে নিয়েছো যে আমরা কে কমার্স নিয়ে পড়বো এবং অ্যাকাউন্টেন্সি অবশ্যই আমাদের প্রিয় সাবজেক্টই হবে। আচ্ছা, এবার এর আগে অ্যাকাউন্টেন্সির সেমিস্টার 1-এর যে বিভিন্ন টপিকস নিয়ে আমি আলোচনা করেছি, সেখানে তোমরা নিশ্চয়ই মনে আছে, সেখানে এই যে সেমিস্টার 1-এর স্পেশাল পারপাসেস অফ বুকস, সেই স্পেশাল পারপাসেস অফ বুকসের আমি বিভিন্ন ধরনের বুকস বা বই নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে তোমাদের নিশ্চয়ই মনে থাকবে পারচেজ ডে বুক, সেলস ডে বুক, এরকম অনেকগুলো ক্লাসিফিকেশন ছিল। আজকে সেই স্পেশাল পারপাস অফ বুকসের লাস্ট টপিক, সেটা হচ্ছে জার্নাল প্রপার। এখন কথাটা হচ্ছে, এটা জার্নাল প্রপার আলাদা করে কেন করা হচ্ছে? এখন তোমরা নিশ্চয়ই জানো, এর আগে যে স্পেশাল পারপাস অফ বুকস, অর্থাৎ বিভিন্ন উদ্দেশ্য, বিভিন্ন নির্দিষ্ট কিছু আঙ্গিকে সেই বইগুলোকে করা হয়েছিল। যেমন তুমি ধরো বাকিতে বিক্রি করেছো, অর্থাৎ গুডস পারচেসড অন ক্রেডিট, গুডস সোল্ড অন ক্রেডিট, অর্থাৎ এই যে বাকিতে আমি যখন কোনো কিছু কিনেছি বা বিক্রি করেছি, তাহলে এই যে ট্রানজ্যাকশন গুলোর যে নেচারটা হচ্ছে বাকি মানে ক্রেডিট, তার উপর বেস করে আমাদের পারচেস ডে বুক হয়েছে, সেলস ডে বুক হয়েছে। কিন্তু এখন যে ট্রানজ্যাকশন গুলো, এই সমস্ত বইতে কোনোটাতেই লেখা সম্ভব নয়, তাহলে এইরকম কোনো লেনদেন যদি তোমার প্রতিষ্ঠানে ঘটে থাকে, তাহলে সেইগুলো লেখার জন্য নিশ্চয়ই তোমার একটা কোনো বই বা জার্নাল লাগবে। সেই রকমই একটা আলাদা বই বা আলাদা জার্নাল, সেটাকে আমরা বলতে পারি জার্নাল প্রপার বা প্রকৃত জাবেদা। এখন এই যে প্রকৃত জাবেদা বা বলতে পারো জেনারেল জার্নাল, অর্থাৎ যেখানে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য না, যেখানে আর কোনো লেনদেনগুলো অন্য কোনো বইতে লেখার সুযোগ নেই, এই রকম লেনদেনগুলোকে বা ট্রানজ্যাকশন গুলোকে আমরা যে বইতে রেকর্ড করব বা যে জার্নালে লিপিবদ্ধ করব, সেটাই আমাদের হচ্ছে জার্নাল প্রপার বা প্রকৃত জাবেদা। এবার দেখে নেওয়া যাক জার্নাল প্রপার অ্যাকচুয়ালি ডেফিনিশনটা কি বা এর কনসেপ্টটা কি, কি লেখা হয়, কি বলছে। It is a book of original entry used in accounting to record transaction that cannot be recorded in any special journal like the purchase book, sales book, etc. মানে যে সমস্ত লেনদেনগুলো আমরা স্পেশাল জার্নালে, একটু আগেই আমি আলোচনা করেছি যে যেখানে আমরা পারচেজ ডে বুক করেছি, সেলস ডে বুক করেছি, সেলস রিটার্ন ডে বুক করেছি, পারচেস রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড বুক করেছি, অর্থাৎ নির্দিষ্ট কিছু পারপাস বা উদ্দেশ্য নিয়ে সেই সমস্ত জার্নালগুলো আমাদের বা বইগুলো করা হয়েছিল। কিন্তু এখানে সেই সমস্ত লেনদেনগুলিকে লেখা হবে দ্যাট ক্যান নট বি রেকর্ডেড ইন এনি স্পেশাল জার্নাল। তাহলে স্পেশাল জার্নালে বা এই সমস্ত যে বইগুলো বা এই যে ডে বুকগুলো বা দৈনন্দিন যে বই, যেগুলোতে আর লেখার কোনো সুযোগ নেই, তাহলে এই ধরনের যদি কোনো ট্রানজ্যাকশন ঘটে থাকে, সেইগুলোকে লেখার জন্য যে জার্নাল বা সেটাকে আমরা বলছি জার্নাল প্রপার বা প্রকৃত জাবেদা। তাহলে এই কি কি ধরনের লেনদেন হতে পারে, দুই একটা ট্রানজ্যাকশন দেখা যেতে পারে। যেমন ধরো তুমি কোনো একটা মেশিন কিনেছো, তা মেশিনটা যখন আমরা ব্যবহার করছি, ব্যবহার করতে করতে একটা সময় দেখা যায় যে তার যা ভ্যালু প্রথমে ছিল, পরবর্তীকালে তার ভ্যালুটা হয়তো কমে গেছে, বা মেশিনটা কোনো কারণে আগের অবস্থায় নেই, তার কিছু ক্ষতি হয়েছে, অর্থাৎ যেটার ফলে মেশিনটার ভ্যালুয়েশনটা ডিক্রিজ করে গেছে, অর্থাৎ কমে গেছে। এই যে কমে গেছে ভ্যালুটা, এটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন বা অবচয়। তাহলে এই যে মেশিনটা ডেপ্রিসিয়েশন হলো, তা ডেপ্রিসিয়েশনটা তুমি কোথায় লিখবে? নিশ্চয়ই পারচেজ ডে বুকে লিখতে পারবে না। মেশিন কিনেছো, অ্যাসেট,
সেটা আমরা আলাদা জার্নালে লিখেছি। কারণ আমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে যখন পারচেস ডে বুক বলেছিলাম তখন বলেছিলাম গুডস পারচেস অন ক্রেডিট সেইটা পারচেস ডে বুকে আসে, কিন্তু কোনো মেশিন আমরা কিনছি সেটা তো এখানে আসছে না। তাহলে মেশিনের উপর ডেপ্রিসিয়েশন সেটা তো পারচেস ডে বুকে রাখার প্রশ্নই নেই। তাহলে সেটা আমি লিখবো কোথায়? সেইটাই লেখার জন্য হচ্ছে জার্নাল প্রপার। বা এমন হতে পারে ট্রানজেকশন জার্নালে লেখা হয়েছে, কিন্তু এমন কিছু লেনদেন যেগুলো হয়তো আমরা হয়ে গেছে প্রতিষ্ঠানে কিন্তু আমরা লিখতে ভুলে গেছি, তাহলে আমাদের সেগুলো অ্যাডজাস্ট করতে হবে। অথবা এরকম ভাবে ভাবতে পারো যে এই বছরে তোমার হয়তো কিছু ইনকাম হওয়ার কথা ছিল কিন্তু ইনকামটা হয়নি, কিন্তু তুমি বুঝতে পারছো এই ইনকামটা নেক্সট ইয়ারই আমাদের হবে। তাহলে এই বছরে আমাদের যে আয়টা বা ইনকামটা হলো না তার জন্য একটা প্রভিশন রাখতে হবে। অথবা এমন হতে পারে কোনো খরচ যেটা আমাকে দিতেই হতো এই বছরে কিন্তু আমি এই বছরে দিইনি, আমি নেক্সট ইয়ারে দেবো। তাহলে এই বছরে তার জন্য একটা ভবিষ্যৎ ব্যবস্থা করে রাখতে হবে। বা বলতে পারো সেটা বকেয়া রয়েছে মানে আউটস্ট্যান্ডিং রয়েছে, তাহলে এই যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এই ধরনের যে বকেয়া খরচগুলো, তাহলে এইগুলোকেও তো কোনো না কোনো জার্নালে বা কোনো কোনো না বইতে আমাদের রেকর্ড করতে হবে। তাহলে এই যে স্পেশাল টাইপস অফ জার্নাল, অথচ সেগুলো লেখার জন্য কোনো নির্দিষ্ট বই নেই, সেই ধরনের আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বা হয়তো তুমি ভাবতে পারো প্রিপেড এক্সপেন্সেস মানে যে এক্সপেন্সেসটা আগামী বছর দিলেই হতো কিন্তু আমি এই বছরেই অ্যাডভান্স তাকে দিয়ে দিচ্ছি। তাহলে এই যে অ্যাডভান্স এক্সপেন্সেস যাকে আমরা বলছি প্রিপেড এক্সপেন্সেস, তাহলে এইগুলো লিখবো কোথায়? এই ধরনের লেনদেনগুলোকে লেখার জন্যই হচ্ছে জার্নাল প্রপার বা প্রকৃত জাবেদা। এবার আমরা এই জার্নাল প্রপারটা করবো কেন? নিশ্চয়ই স্পেশাল জার্নালের তুলনায় এর নির্দিষ্ট আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে যার জন্য আমরা স্পেশাল জার্নালে লেখার সুযোগ নেই, অথচ এই বইতে সেই সুযোগ সুবিধাগুলো বা সেই অ্যাডভান্টেজ গুলো আমরা বা সেই বেনিফিটস গুলো পেতে পারি। তাহলে এই ধরনের বেনিফিট গুলো কি কি একটু দেখে নেওয়া যাক। প্রথমে কি বলছে, রেকর্ড স্পেশাল ট্রানজেকশন, অর্থাৎ বিশেষ যে সমস্ত লেনদেনগুলো সেগুলোকে আমরা এই জার্নাল পেপারে রেকর্ড করতে পারি। কিরকম কি বলছে, ইট হেল্পস ইন রেকর্ডিং ট্রানজেকশনস দ্যাট ক্যান নট বি এন্টার্ড ইন এনি আদার সাবসিডিয়ারি বুক, অর্থাৎ অন্য কোনো সাহায্যকারী বইতে আমরা লিপিবদ্ধ করতে পারছি না। কিরকম হতে পারে সেই রকম অ্যাডজাস্টমেন্ট, ক্লোজিং এন্ট্রিস। ক্লোজিং এন্ট্রি এটা আমি পরে আলোচনা করব যখন ক্লাসিফিকেশন করাবো জার্নাল পেপারে, তখন এটা আমি আরো ডিটেলস আলোচনা করব। অর্থাৎ কোনো একটা ইয়ারে তুমি অ্যাকাউন্টস গুলো অর্থাৎ নমিনাল অ্যাকাউন্টস গুলো তুমি ক্লোজ করতে চাইছো। নিশ্চয়ই তোমাদের মনে আছে যখন আমি অ্যাকাউন্টিংসের একদম প্রথম দিকে ক্লাস নিয়েছিলাম তখন তোমাদের ক্লাসিফিকেশন অ্যাকাউন্টস এর মধ্যে বলেছিলাম রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। এই যে নমিনাল অ্যাকাউন্ট মানে এক্সপেন্সেস, লসেস, গেইনস, ইনকাম, অর্থাৎ এই যে নমিনাল অ্যাকাউন্ট গুলো এগুলো কোনো না কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে আমরা ক্লোজ করতে হবে। তাহলে এই যে ক্লোজিং এন্ট্রিস বা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, অর্থাৎ একমাত্রই বললাম যে কোনো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস অর্থাৎ বকেয়া রয়েছে কোনো খরচ বা তুমি কাউকে অ্যাডভান্স দিয়েছো দ্যাট ইজ প্রিপেড এক্সপেন্সেস, এইগুলোকে লেখার জন্য আমাদের স্পেশাল জার্নাল রয়েছে। তাহলে স্পেশাল জার্নাল থেকে আমরা সরাসরি এই ধরনের কিছু স্পেশাল ট্রানজেকশন খুঁজে নিতে পারি। নাম্বার 2 কি বলছে, কমপ্লিট অ্যাকাউন্টিং রেকর্ড, অর্থাৎ হিসাবটার পরিপূর্ণ একটা রেকর্ড আমরা এই জার্নাল পেপার থেকেই পেতে পারি। কিরকম, ইট এনশিওরস দ্যাট নো ট্রানজেকশন ইজ লেফট আনরেকর্ডেড মেকিং দ্য অ্যাকাউন্টস কমপ্লিট অ্যান্ড অ্যাকুরেট, অর্থাৎ এমন কোনো লেনদেন আর পড়ে থাকবে না যেগুলো লেখার আর কোনো জায়গা নেই। অর্থাৎ সমস্ত লেনদেন যেগুলো তোমার প্রতিষ্ঠানে হয়েছে এই ধরনের ট্রানজেকশন গুলো কোনো না কোনো বইতে অবশ্যই সেটাকে রেকর্ড করতে হবে। তাহলে অন্য সমস্ত বইতে রেকর্ড করার পরেও হয়তো কিছু ট্রানজেকশন রয়ে গেছে, সেগুলোকে লেখার জন্য রয়েছে কি বই, জার্নাল পেপার। তাহলে এতেই বোঝা যাচ্ছে যে হিসাবটা পরিপূর্ণ হবে, কমপ্লিট হবে এবং অ্যাকুরেট হবে কোন বই থেকে, জার্নাল পেপার থেকে।
এরপর কি বলছে, ইউজফুল ফর অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ ওই যে বললাম এমন কিছু ট্রানজেকশন রয়েছে যেগুলোকে তোমাকে অ্যাডজাস্ট করতেই হবে, তা নাহলে তুমি তোমার প্রতিষ্ঠানের অ্যাকচুয়াল প্রফিট লস কত, অ্যাকচুয়াল ফিনান্সিয়াল পজিশন কিরকম তোমার প্রতিষ্ঠানের, সেইগুলোকে জানার জন্য আমাদের বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হয়। সেগুলো কোথায় দেখতে পাবো? সেই জার্নাল প্রপার্টি। কিরকম? ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্টস লাইক ডেপ্রিসিয়েশন, এইমাত্র তোমাদের বলেছি, যেমন মেশিন কিনেছো, ব্যবহার করেছো, কিছুদিন পরে দেখা যাচ্ছে তার ভ্যালুয়েশনটা কমে গেছে, সেটা হয়তো আগে যেরকম অবস্থায় ছিল সেই অবস্থা এখন আর নেই, তাকে হয়তো আবার রিপেয়ার করতে হবে, তাহলে এই যে ভ্যালুটা কমে গেল এটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন বা অবচয়। তাহলে এই ধরনের ডেপ্রিসিয়েশন বলতে পারো। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, প্রিপেড এক্সপেন্সেস আর রেকর্ডেড হেয়ার হুইচ আর এসেনশিয়াল ফর প্রিপেয়ারিং ফাইনাল অ্যাকাউন্টস। এই যে ফাইনাল অ্যাকাউন্ট সেটা তোমরা পরে জানবে, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব, অর্থাৎ এখান থেকেই আমরা বলতে পারি একটা প্রতিষ্ঠানের তার অ্যাকচুয়াল প্রফিট কত, নেট প্রফিট কত। তাহলে এই যে ফাইনাল অ্যাকাউন্ট, তাহলে ফাইনাল অ্যাকাউন্টটা করতে গেলে আমাদের এই সমস্ত অ্যাডজাস্টমেন্ট গুলোকে অবশ্যই রেকর্ড করতে হবে। তাহলে সেই রেকর্ড করার জন্য কোন বই রয়েছে? জার্নাল প্রপার। রেকটিফিকেশন, রেকটিফিকেশন মানে হচ্ছে তুমি কোনো ট্রানজেকশন লিখেছো কিন্তু কোনো কারণে হয়তো ভুল হয়ে গেছে। মনে রাখবে এখানে কিন্তু ভুল মানে তুমি কেটে পাশে নতুন করে লিখে দিলে বা হোয়াইটনার ইউজ করলে, তা কিন্তু নয়। অ্যাকাউন্টস এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কাজ করতে গেলে তো ভুল হবেই, তুমি হিসাব করেছো ভুল হয়েছে, ঠিক আছে, তা সেটাকে তো রেকটিফাই করতে হবে। কি করে রেকটিফাই করবে তার জন্য আলাদা জার্নাল রয়েছে। সেই রেকটিফিকেশন গুলো আমরা কোথায় লিখতে পারি? জার্নাল প্রপারে। তাহলে জার্নাল প্রপারের এটাও একটা বেনিফিটস। রেকটিফিকেশনের মধ্যে কি রয়েছে? মিস্টেকস ইন দ্য বুকস ক্যান বি কারেক্টেড থ্রু এন্ট্রিজ ইন দ্য জার্নাল প্রপার, অর্থাৎ যে সমস্ত ভুল ত্রুটিগুলো আমাদের হয়ে গেছে হিসাব লিখতে গিয়ে, বা হয়তো কোনো টাকার অঙ্ক লিখতে গিয়ে ভুল হয়েছে, এই ধরনের ভুলগুলোকে যদি আমাদের শুধরে নিতে হয় অর্থাৎ রেকটিফাই করতে হয়, তাহলে এই মিস্টেকস গুলোকে রেকটিফাই করার আদর্শ জায়গা কি? সেটা হচ্ছে জার্নাল প্রপার, যেখানে আমরা থ্রু জার্নালের মধ্য দিয়ে জার্নাল এন্ট্রিজ করে আমরা এই সমস্ত রেকটিফিকেশন গুলো করে নিতে পারি। আর কি বলছে? ফ্লেক্সিবিলিটি। কি জিনিস? ইট ইজ নট রেস্ট্রিক্টেড লাইক আদার বুকস, সো এনি টাইপ অফ ট্রানজেকশনস ক্যান বি রেকর্ডেড ওয়েন নিডেড। অর্থাৎ এখানে কিন্তু এরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তুমি এটা করতে পারবে না ওটা করতে পারবে না, তা কিন্তু নয়। এটা যথেষ্ট ফ্লেক্সিবল। তার মানে অর্থাৎ এমন কোনো বই বা এমন কোনো ট্রানজেকশন নেই যেটা এই বইতে রেকর্ড করা যাবে না। তাহলে বলছি, সো এনি টাইপ অফ ট্রানজেকশন ক্যান বি রেকর্ডেড ওয়েন নিডেড। যদি তোমার প্রয়োজন হয় যে এই লেনদেনগুলো এই ট্রানজেকশন গুলো কোথায় লিখবো, আমি তো বুঝতে পারছি না, জার্নালও লিখতে পারছি না, সাবসিডির বইতে লিখতে পারছি না, লিখবোটা কোথায়? তার জন্য কোন বই তোমাদের হাতের কাছে থাকছে? জার্নাল প্রপার। হেল্পস ইন ফাইনাল অ্যাকাউন্টস প্রিপারেশন, অর্থাৎ এই যে চূড়ান্ত হিসাব বা বলতে পারো কালান্তিক হিসাব, এই যে বছরের শেষে গিয়ে আমরা একটা প্রতিষ্ঠানের তার অ্যাকচুয়াল প্রফিট লস জানতে চাইছি, তার জন্য যে ফাইনাল অ্যাকাউন্টটা করতে হবে, সেই ফাইনাল অ্যাকাউন্টটা করার কাজে তোমাকে অ্যাসিস্ট করবে কে? এই জার্নাল প্রপার। অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ক্লোজিং এন্ট্রিজ রেকর্ডেড হেয়ার মেক ইট ইজিয়ার টু প্রিপেয়ার ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। এই যে ট্রেডিং অ্যাকাউন্ট, এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এগুলো আর কিছুই না, এটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টেরই এক একটা পার্ট। অর্থাৎ তোমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট পরবর্তীকালে করবে তখন দেখবে ফার্স্টে করতে হয় আমাদের কি? ট্রেডিং অ্যাকাউন্ট, তারও আগে করতে হয় ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। কিন্তু এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য, যেহেতু তোমরা একেবারে প্রাইমারি স্টেজে রয়েছো, তাই এখানে তোমাদের প্রথম স্টেপ ধরে নাও ট্রেডিং অ্যাকাউন্ট। কি জিনিস, কি লেখা হয়, সেটা আমি আরো বৃহত্তর ভাবে, আরো বিস্তৃত ভাবে তোমাদের পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করব। তবুও তোমাদের বোঝার সুবিধার জন্য তোমাদের মনের মধ্যে এই যে একটা তৃষ্ণা জেগে গেল যে তাহলে ট্রেডিংটা কি। ট্রেডিং অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি সহজ ভাষায় বলতে পারো উৎপাদনকারী অর্থাৎ উৎপাদনের সাথে যুক্ত কোনো এক্সপেন্সেস, কোনো ইনকাম, এইগুলোকে যেখানে
রেকর্ড করা হবে এবং যে অ্যাকাউন্টের দিক দিয়ে আমরা মোট লাভ ক্ষতি অর্থাৎ গ্রস প্রফিট, গ্রস লস এগুলো অ্যাসার্টেন করতে পারবো অর্থাৎ নির্ধারণ করতে পারবো, তার জন্য যে অ্যাকাউন্টটা খোলা হয় সেটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা কি বুঝতেই পারছো, অর্থাৎ এখান থেকে আমি লাভ ক্ষতি নির্ণয় করতে পারবো। তাহলে আগেরটাও তো লাভ ক্ষতি নির্ণয় করেছিলাম, কিন্তু ওখানে কি বলেছিলাম, মোট লাভ বা ক্ষতি অর্থাৎ গ্রস প্রফিট, গ্রস লস। তাহলে এখানে কি হবে, অ্যাকচুয়াল প্রফিট অর্থাৎ নেট প্রফিট, নেট লস। তাহলে বুঝতেই পারছো এখানে উৎপাদন ছাড়া অন্যান্য যে সমস্ত এক্সপেন্সেস, অন্যান্য যে সমস্ত ইনকাম গুলো, সেটা এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা রেকর্ড করে যে প্রফিট বা লসটা নির্ণয় করব, সেটাই হচ্ছে আমাদের নেট প্রফিট বা নেট লস। এছাড়া বাকি যা পড়ে থাকবে, যেমন ধরো তোমার কাছে অ্যাসেট মানে সম্পত্তি, নিশ্চয়ই তোমাদের মনে আছে এর আগে আমি তোমাদের অ্যাসেট, লাইবিলিটি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে এক্সপেন্সেস হয়ে গেছে, ইনকাম বসে গেছে, বাকি যা পড়ে থাকছে সেখানে অ্যাসেট থাকবে, লাইবিলিটিস থাকবে, এইগুলো যেখানে রেকর্ড করা হবে সেটাই হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। তাহলে এই যে তিনটে পার্ট ফাইনাল অ্যাকাউন্টের, এই তিনটে পার্ট তৈরি করতে তোমাকে হেল্প করবে কে, সেই জার্নাল পেপার। তাহলে জার্নাল পেপারের এই যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, তার জন্য আমরা স্পেশাল জার্নাল না করে স্পেশাল জার্নাল থেকে আরো স্পেসিফিক ভাবে আমরা যে বইটা তৈরি করছি সেটা হচ্ছে জার্নাল পেপার। তাহলে খুব সংক্ষেপে আমরা জার্নাল পেপারটা কি একবার দেখে নেওয়া যাক। জার্নাল পেপার অলসো কল জেনারেল জার্নাল, অর্থাৎ জেনারেলাইজ করা, অন্য কোনো লেনদেন লেখার জায়গা নেই, কোথায় লিখবো, জার্নাল পেপারে। as a supporting books that records all uncommon transaction, uncommon মানে ওই যে বললাম গুডস পারচেস, এটা খুব কমন, কিন্তু মেশিন ডেপ্রিসিয়েটেড, এটা আনকমন। এই ধরনের আনকমন ট্রানজাকশন গুলো এখানে লিপিবদ্ধ করা হয় and ensure the accuracy and completeness of accounting records, অর্থাৎ তুমি যে রেকর্ডটা করেছো তার অ্যাকুরেসিটা কি, অর্থাৎ সেইটা যে নির্ভুল ভাবে লেখা হয়েছে সেইটাকে ভাবতে পারো আইডেন্টিফাই করা। সেইটার জন্য আমাদের যে বইটা রয়েছে বা যে বইটা তোমাকে সাপোর্টিং হিসাবে সাহায্য করছে তাকেই আমরা বলছি জার্নাল পেপার, যার আরেকটা কি নামে পরিচিত, অলসো কল জেনারেল জার্নাল। এবার এসো এই যে জার্নাল পেপার আমি এতবার বললাম, বা সাবসিডিয়ারি বুক বা স্পেশাল বুকস, এই যে স্পেশাল বুকস এর সাথে বা স্পেশাল জার্নালের সাথে জার্নাল পেপারের ডিফারেন্সটা কি তোমরা নিশ্চয়ই জানো। যে স্পেশাল জার্নাল যেখানে আমরা পারচেস ডে বুক করেছিলাম, সেলস বুক করেছিলাম, সেলস রিটার্ন বুক করেছিলাম, সেখানে নিশ্চয়ই তোমাদের মনে আছে যখন স্পেসিমেন আমি চার্টটা দেখিয়েছিলাম তোমরা দেখেছিলে, সেখানে ডেবিট ক্রেডিট কিছু ছিল না। কিন্তু যখন জার্নাল পেপারের স্পেসিমেন কপি অর্থাৎ স্পেসিমেন একটা চার্ট আমি এখানে দেখিয়েও দিয়েছি, দেখো এখানে তোমাদের ডিআরসিআর পাশাপাশি রয়েছে। তাহলে স্পেশাল জার্নালে ডিআরসিআর নেই, জার্নাল পেপারে ডেবিট ক্রেডিট রয়েছে, এটা একটা ডিফারেন্স। জার্নাল পেপারে যে কোনো লেনদেন তুমি যেমন লিখতে পারছো, তাহলে সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা থাকবেই জার্নাল পেপারটা। কিন্তু স্পেশাল জার্নাল যে সমস্ত প্রতিষ্ঠান ধরো ছোট, যাদের এই ধরনের বাকিতে লেনদেন কম হয়, তারা কি করবে, তারা আর আলাদা করে স্পেশাল বই, স্পেশাল বুকস তারা তৈরি না করলেও চলে, কিন্তু জার্নাল পেপারটা তারা কিন্তু তৈরি করবেই। জার্নাল পেপার দিয়ে আমরা নির্দিষ্ট কিছু আনকমন ট্রানজাকশন আমরা লিপিবদ্ধ করি, যেখান থেকে খুব সহজেই সেই সমস্ত ট্রানজাকশন গুলোকে আমরা খুঁজে পেতে পারি। তাহলে আমাদের সুবিধাটা কি হবে, না যে সমস্ত লেনদেন গুলো হয়তো আমাদের ভুলে গেছি লিখতে, অথচ মনে হচ্ছে না এটা একবার দেখে নেওয়া দরকার, এটা আদৌ লিপিবদ্ধ করা হলো কিনা, তখন আমরা কোন বইতে খুঁজবো, জার্নাল পেপারে। তাহলে জার্নাল পেপার এই ধরনের ট্রানজাকশন গুলো আমাদের খুঁজে পেতে সাহায্য করছে। কিন্তু সাবসিডিয়ারি বইগুলো কি করছে, না শুধুমাত্র সেখানে বাকিতে যে লেনদেন গুলো হচ্ছে, অর্থাৎ গুডস সোল্ড অন ক্রেডিট, গুডস পারচেস অন ক্রেডিট, গুডস রিটার্ন বা গুডস রিটার্ন ফ্রম এক্স, অর্থাৎ যেটাকে আমরা বলছি সেলস রিটার্ন, এই ধরনের লেনদেনগুলোকে ছাড়া বাকি কোনোটাই এগুলোতে লিপিবদ্ধ করা হয় না।
কিন্তু জার্নাল প্রপার্টে তো বিশেষ কিছু স্পেশাল ট্রানজেকশন লিপিবদ্ধ করা হয়। তাহলে এর থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে একটা ভাইটাল রোল প্লে করছে কে, সেটা হচ্ছে জার্নাল প্রপার্ট। সেক্ষেত্রে হয়তো স্পেশাল জার্নাল যে বুকস গুলো রয়েছে তোমাকে তো অ্যাসিস্ট করছে, কিন্তু মেন রোলটা তোমাকে ফলো করছে কে বা তোমার অ্যাকাউন্টস এর যে অ্যাকুরেসি আনছে কে, সেটা হচ্ছে জার্নাল প্রপার্ট। তাহলে এইটাই হচ্ছে স্পেশাল জার্নালের সাথে জার্নাল প্রপারের ডিফারেন্স। এবার কত ধরনের জার্নাল পেপার হতে পারে, অর্থাৎ জার্নাল পেপারের মধ্যে কি কি ধরনের এন্ট্রিস, জার্নাল পেপার ঠিক কত ধরনের, মানে জার্নাল পেপারের মধ্যে যে এন্ট্রিস গুলো রেকর্ড করা হয় সেই এন্ট্রিস এর কতগুলো ক্যাটাগরি হতে পারে তার ভিত্তিগণে আমরা এইভাবে ভাবতে পারি যে ডিফারেন্ট টাইপস অফ এন্ট্রিস অফ জার্নাল পেপার। অর্থাৎ জার্নাল পেপারের মধ্যে আমরা এই ধরনের বিশেষ বিশেষ লেনদেনগুলোকে রেকর্ড করি। এই যে লেনদেনগুলোকে তার নেচার ওয়াইজ রেকর্ড করা হচ্ছে, তার উপর ভিত্তি করে আমরা এই জার্নালগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। যেমন ওপেনিং এন্ট্রিস, অর্থাৎ প্রারম্ভিক দাখিলা, অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠান শুরু হয়েছে, তার শুরুতে তো একটা লেনদেন রেকর্ড করতে হবে, বা কোনো একটা প্রতিষ্ঠানের এবছর শেষ হয়েছে, আগামী বছর শুরু হবে, তাহলে এবছরে যেগুলো পড়ে থাকছে সেগুলো পরের বছর ট্রান্সফার করতে হবে, কারণ পরের বছর ওইগুলো দিয়েই আবার ব্যবসাটা শুরু হবে। তাহলে এই যে জিনিসগুলো, অর্থাৎ কোনো কিছু স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে, সেইগুলোকে লিপিবদ্ধ করার জন্য যে এন্ট্রিগুলো রয়েছে সেটা হচ্ছে ওপেনিং এন্ট্রিস। কোথায় রেকর্ড করব? সেই জার্নাল পেপারে। নেক্সট কি? ক্লোজিং এন্ট্রিস। ওই যে বললাম যে বেশ কিছু ট্রানজেকশন রয়েছে যেগুলোকে আমাদের ক্লোজ করতে হবে, বিশেষ করে নমিনাল অ্যাকাউন্টস। এগুলোকে ক্লোজ করে আমাকে ওই বছরের জন্য অ্যাকচুয়াল প্রফিট লস কত এটা বের করতে হবে। তা এর জন্য তো হিসাবটাকে ক্লোজ করতে হবে, বন্ধ করতে হবে। তার জন্য যে এন্ট্রিস সেটাকে কি বলা হচ্ছে? ক্লোজিং এন্ট্রিস। ট্রান্সফার এন্ট্রিস, অর্থাৎ একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে গেলে এই অ্যাকাউন্টটা বা এই এন্ট্রিস গুলো করতে হয়। যেমন ট্রেডিং অ্যাকাউন্ট আমি তোমাদের আগেই বললাম, ফার্স্ট স্টেপ ফাইনাল অ্যাকাউন্টে, সেকেন্ড স্টেপ কি? প্রফিট এন্ড লস। ট্রেডিং অ্যাকাউন্টে তুমি গ্রস প্রফিট বের করেছো, তাহলে সেই গ্রস প্রফিটটা দিয়ে আমাদের প্রফিট এন্ড লস শুরু হচ্ছে। তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে গ্রস প্রফিটটা প্রফিট এন্ড লসে পাঠাতে গেলে তোমাদের একটা এন্ট্রিস করতে হবে, সেটাই হচ্ছে ট্রান্সফার এন্ট্রিস। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস কোনগুলো? ওই যে বললাম বকেয়া খরচ, অর্থাৎ এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং, এক্সপেন্সেস ডিউ, অর্থাৎ এ বছরে কোনো খরচ বাকি রয়েছে। রেন্ট পেড ইন অ্যাডভান্স, অর্থাৎ আগামী বছরের কোনো ভাড়া আমি এই বছরেই আগে থাকতে দিয়ে রাখলাম, তাহলে এই যে অ্যাডভান্স করে রাখলাম তার জন্য আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই যে অ্যাডজাস্টমেন্ট, এর ফলে যে এন্ট্রিসটা করা হচ্ছে জার্নাল পেপারে সেটা কি নাম? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস। রেকটিফিকেশন এন্ট্রিস, ওই যে বললাম হিসাব করতে গিয়ে ভুল হয়েছে, কিছু মিস্টেকস হয়েছে, সেগুলোকে কারেকশন তো করতে হবে, নাহলে তোমার অ্যাকাউন্টসে তো অ্যাকুরেসি আসবে না, যে রেজাল্টটা বেরোবে সেটা তো অ্যাকুরেট হবে না। তাহলে এই যে অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যে মিস্টেক গুলো রয়েছে সেগুলোকে কারেকশন করতে হবে। কি করে কারেকশন করব? থ্রু রেকটিফিকেশন এন্ট্রিস। এটা তোমাদের ডিটেলসে আরো আলোচনা হবে, আমি এর পরে ক্লাসে সেগুলো নিয়েও আলোচনা করব, শুধুমাত্র রেকটিফিকেশন এন্ট্রিস নিয়ে, যে সেখানে কি করা হয়, কিভাবে করা হয়, পরে আলোচনা করে দেব। রেসিডিউয়ারি এন্ট্রিস, অর্থাৎ উপরের এই যে 5টা এন্ট্রিস দেখলাম, এছাড়াও আরো হয়তো কিছু এন্ট্রিস পড়ে আছে যেগুলো এই 5টার কোনো বইতেই আমাদের লেখা সম্ভব নয়, বা এই 5টার কোনো এন্ট্রিস এর মধ্যেই সে পড়ছে না। এই যে অবশিষ্ট যেটা পড়ে থাকলো সেটাকে আমরা বলছি রেসিডিউয়ারি এন্ট্রিস। কিরকম? ধরো যে প্রোপাইটার বা ওনার রয়েছে, সে তার নিজের ব্যবহারের জন্য কোনো গুডস বা পণ্য প্রতিষ্ঠান থেকে তুলে নিল, মানে গুডস, প্রোপাইটার হ্যাজ টেকেন গুডস ফর হিজ পার্সোনাল ইউজ। এই যে নিজের ব্যবহারের জন্য সে
কিছু পণ্য তুলে নিচ্ছে, তাহলে এটা দেখো না ওপেনিং না ক্লোজিং, কারণ সে তো নিজের ব্যবহারের জন্য তুলছে, না রেকটিফিকেশন না অ্যাডজাস্টমেন্ট না ট্রান্সফার, তাহলে হবেটা কি? তাহলে এই পাঁচটা কোনোটাই সে নয়। এদের জন্যই যে এন্ট্রিসটা রয়েছে সেটা হচ্ছে রেসিডুয়ারি এন্ট্রিস বা অবশিষ্টের দাখিলা। এবার আমরা এই যে এতক্ষণ ধরে বললাম জার্নাল প্রপার, বিভিন্ন জার্নাল এন্ট্রিস, এর আগে যখন আমি জার্নাল নিয়ে আলোচনা করেছিলাম তখন তোমার জার্নালের একটা স্পেসিমেন চার্ট দেখিয়েছিলাম যে জার্নালটা কিভাবে সেখানে রেকর্ড করা হয়, ঠিক একই রকম জার্নাল প্রপারের চার্ট, শুধুমাত্র উপরে আমরা কি লিখছি জার্নালের জায়গায় এখানে লিখছি জার্নাল প্রপার। এটা একটু খেয়াল রাখবে যে এখানে কিন্তু এক্সট্রা যেটা হলো সেটা হচ্ছে আমরা অর্থাৎ এখানে আমরা লিখেছি কিন্তু জার্নাল প্রপার। এর আগে যখন আমরা রেকর্ড করতাম তখন শুধুমাত্র আমি এইটুকু লিখতাম, প্রপারটা কিন্তু লিখতাম না। কিন্তু এখন যেহেতু আমরা স্পেশাল জার্নাল মধ্যে একটা পার্ট করছি, তাই সেটা হয়ে যাচ্ছে জার্নাল প্রপার, যার মধ্যে আমরা এই ধরনের এন্ট্রিস গুলো রেকর্ড করব। কিভাবে রেকর্ড করব তোমরা নিশ্চয়ই জানো। প্রথমে কোনো একটা ডেট থাকলে সেই ডেটটা এখানে বসাতে হয় আগের মতোই। ধরো 2026 এর 7 মেতে কোন একটা ট্রানজেকশন হয়েছে, তাহলে আমরা কি করব, এখানে আমরা লিখে দেব 2026, তারপর আমরা কি লিখতাম ডে অর্থাৎ মান্থটা লিখতাম মে 7। এবার আমরা যে ট্রানজেকশনটা হয়েছে সেই ট্রানজেকশনটাকে আমরা রেকর্ড করব। কোথায় রেকর্ড করব? এই পার্টিকুলার্স এর ঘরে। তোমরা নিশ্চয়ই এটা মনে আছে, যখন আমি জার্নাল করিয়েছিলাম তখন এখানে আমি দেখাতাম ধরো পারচেস গুডস ফর ক্যাশ, তাহলে আমরা কি করতাম পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, অর্থাৎ এই যে ডেসক্রিপশন পোর্শনটা এটা আমরা পার্টিকুলার্স এর ঘরে লিখতাম। এরপর আমরা লেজার ফোলিও ঘর, যথারীতি তোমরা জানো যে এটা হচ্ছে জার্নাল থেকে যখন আমরা লেজারে নিয়ে যাচ্ছি, অর্থাৎ লেজার তোমাদের নিশ্চয়ই মনে আছে একটা ফাইনাল খাতা, তার একটা পেজ নাম্বার থাকে, সেই পেজ নাম্বারটা এখানে বসাতে হয়। আর এই যে কোনো ট্রানজেকশনের যে অ্যামাউন্টটা থাকে অর্থাৎ তার যে ভ্যালু বা মূল্যটা থাকে সেটা একবার ডেবিটে বসাতে হয়, ডবল এন্ট্রি সিস্টেম, আর ক্রেডিটের অ্যামাউন্টটা ক্রেডিটে বসাতে হয়। অর্থাৎ এটা পুরোটাই জার্নালে যেভাবে আমরা রেকর্ড করেছি সেম একই প্যাটার্নে আমরা রেকর্ড করব। শুধুমাত্র এখানে জার্নালে যে লেনদেনগুলোকে লেখা যায়নি সেগুলোকে শুধুমাত্র আমরা জার্নাল প্রপারে লিপিবদ্ধ করব। এবার আমরা একটা একটা করে স্পেসিফিক্যালি কোনটা ওপেনিং এন্ট্রিস তার এক্সাম্পল, কোনটা ক্লোজিং এন্ট্রিস তার এক্সাম্পল, এটা নিয়ে একটু আলোচনা করা যাক। ফার্স্টে কি হচ্ছে ওপেনিং এন্ট্রিস। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি কি বলেছি, প্রারম্ভিক দাখিলাটা কি, কোনো একটা ব্যবসা শুরু করার সময় তার জন্য যে দাখিলা করতে হয় বা তার জন্য যে জার্নালটা রেকর্ড করা হয়, বা এবছরের কোনো জিনিস পড়ে রয়েছে যেটা দিয়ে আগামী বছরে অর্থাৎ নেক্সট ইয়ারের কাজ শুরু হবে, সেটার জন্য যে জার্নাল এন্ট্রিসটা করা হবে সেটাই হচ্ছে ওপেনিং এন্ট্রিস। কি বলছি একটু দেখে নেওয়া যাক এখানে। It is recorded in the journal proper to open books of accounts by transferring last year's closing balance into the new year. অর্থাৎ এটা 2026 সাল। ধরো 2025-এর ডিসেম্বরে আমাদের বেশ কিছু আইটেম পড়েছিল, ধরো ক্যাশ পড়েছিল, আর মেশিন পড়েছিল, ফার্নিচার পড়েছিল, তাদের প্রত্যেকটা একটা ভ্যালু আছে, যেটা নিয়ে 31 ডিসেম্বর 2025 এর অ্যাকাউন্টস ক্লোজড হয়েছিল, যেটা দিয়ে 2026 এর 1 জানুয়ারিতে অ্যাকাউন্টসটা শুরু হয়েছিল। তাহলে ওই যে লাস্ট ইয়ারের যে ব্যালেন্স গুলো আমরা নেক্সট ইয়ারে গিয়ে স্টার্ট করলাম, তাহলে তার জন্য যে জার্নাল এন্ট্রিস সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওপেনিং এন্ট্রিস। ওপেনিং মানে শুরু, মানে প্রারম্ভিক, এখান থেকেই আমাদের লেখাটা শুরু হলো।
এখানে একটু জিনিস মাথায় রাখবে যে কোনটা ডেবিট হয় আর কোনটা ক্রেডিট হয়। এখানে কি বলছে যে অ্যাসেটস আর ডেবিটেড, অর্থাৎ সম্পত্তি, কোনটা সম্পত্তি নিশ্চয়ই তোমরা জানো, এর আগে আমি আলোচনা করে দিয়েছি অ্যাসেট কোনটা, লাইবিলিটিস কোনটা, ইনকাম, এক্সপেন্সেস সব আলোচনা করা হয়েছে, তোমাদের নিশ্চয়ই মনেও আছে। তাহলে অ্যাসেটস আর ডেবিটেড, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে সমস্ত সম্পত্তিগুলোকে পাবো সব কটাকেই আমরা আগে ডেবিটে বসিয়ে নিই। তাহলে ক্রেডিট কি হবে? লাইবিলিটিস আর ক্যাপিটাল, অর্থাৎ যে সমস্ত দায়, মূলধন, এইগুলো আমরা এই ওপেনিং এন্ট্রিসে ক্রেডিট করব। কারণ তোমরা জানো জার্নালের দুটো ভাগ, একটা ডেবিট দিক, একটা ক্রেডিট দিক। তাহলে ডেবিটে কি বসছে? অ্যাসেট। লাইবিলিটি, ক্যাপিটাল কোন দিকে বসছে? ক্রেডিটে। এবারে আমরা একটু দেখে নিই একটা এক্সাম্পলের মারফত যে কিভাবে আমরা ওপেনিং এন্ট্রিসটা রেকর্ড করতে হয়। তোমাদের নিশ্চয়ই এর আগের স্লাইডে দেখে নিয়েছো, যেখানে আমরা জার্নাল প্রপারের একটা স্পেসিফিক চার্ট দিয়েছিলাম। আমি এই চার্টটা এখানে আর নতুন করে লিখছি না, শুধুমাত্র কি করে রেকর্ড করা হয়, অর্থাৎ পার্টিকুলার্স এর ঘরটাতে কি করে ট্রানজেকশনটা রেকর্ড করতে হয় আমি সেটাই দেখাচ্ছি। কারণ তোমরা ইতিমধ্যে জেনে গেছো ডেটের ঘরে ডেট বসবে, পার্টিকুলার্স এর ঘরে রেকর্ডটা করবো এন্ট্রিসটাকে, এলএফ এর ঘর থাকবে, ডেবিট অর্থাৎ ডেবিটের ঘরে একটা অ্যামাউন্ট বসবে, ক্রেডিটের ঘরে একটা অ্যামাউন্ট বসবে। তাহলে একটু দেখে নিই কি বলছে। The following are the ledger balances of an enterprise as on 31st March 2025. Show the opening entries. তাহলে তোমাকে বলেই দিচ্ছে এখানে কোন এন্ট্রিসটা করতে হবে, ওপেনিং এন্ট্রিস। কি কি আমাদের কাছে দেওয়া আছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 10,000, ফার্নিচার 15,000, ক্যাশ 5,000। তাহলে দেখো এই তিনটে খুব সহজেই আমরা জানি, এই তিনটেই হচ্ছে আমাদের রিয়েল, অর্থাৎ আমাদের সম্পত্তি। আমাদের রুলসটা কি ছিল? অ্যাসেটস আর ডেবিটেড। তাহলে আমরা এই তিনটাকে খুব সহজেই ডেবিট লিখে দিতে পারি, সেটাই আমরা করছি। তাহলে আমরা ডেট আলাদা করে বসাচ্ছি না, তবে খেয়াল রাখবে ওপেনিং এন্ট্রিস এখানে কিন্তু যে ডেটটা দেওয়া আছে 31st March 2025, তার মানে এটা কিন্তু আগের বছরের লাস্ট ডেট। তাহলে ওপেনিং যখন হবে এর পরেরটা, অর্থাৎ জাস্ট নেক্সট দিন। নেক্সট দিন মানে কি হবে? 1/4/2025, এইটা হচ্ছে কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু ওপেনিং ডেট, এই ডেটটা কিন্তু হবে না, এটা কিন্তু ক্লোজিং ডেট। তাহলে এর পরের দিনটাই হচ্ছে আমাদের ওপেনিং এন্ট্রিস এর ডেট, সেই জন্য আমি ডেটটা তোমাদের এখানে দেখিয়ে দিলাম। এবার তাহলে আমাদের কি বলেছিলাম, সম্পত্তিগুলো ডেবিট হবে। তো এখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দেওয়া, তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট আমি ডিআর লিখে দিলাম। কত টাকা ছিল? 10,000। নেক্সট কি আছে? ফার্নিচার। তাহলে এখানে আমরা লিখে দিই ফার্নিচার, তাহলে এটাও অ্যাকাউন্ট, তাহলে এটাও ডিআর। কত টাকা দেওয়া আছে? দেখো 15,000। আমরা যদি এটাকে ডেবিটের ঘরও ভাবি, তাহলে আমরা ডেবিটের অ্যামাউন্টের ঘরে এটা বসালাম, যখন আমাদের ক্রেডিটের ঘর আসবে তখন ক্রেডিটের ঘরে অ্যামাউন্টটা আমরা এইদিকে বসাবো। আর কি আছে? অ্যাসেট, ক্যাশ, তাহলে এটাও সম্পত্তি, রুলস অনুসারে এটাও ডেবিট। কত টাকা দেওয়া? 5,000। তাহলে সবকটা অ্যাসেট এখানে যে কটা দেওয়া আছে সব দেখো আমরা ডেবিট বসিয়ে নিয়েছি অ্যাজ পার রুলস। তাহলে এবার ক্রেডিটে কি বসবে? সেই বলেছিলাম লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল। দেখো ক্রেডিটার্স নিশ্চয়ই তোমরা জানো এটা একটা লাইবিলিটি, তাহলে এটা ক্রেডিট হবে। ক্রেডিট লেখার নিয়ম নিশ্চয়ই তোমাদের মনে আছে, জার্নাল যখন আমি শিখিয়েছিলাম
তখন কি বলেছিলাম, আলাদা করে সিআর লিখি না, তার পরিবর্তে আমরা শুরুটা করি 2 দিয়ে, দিয়ে এখানে লায়াবিলিটিস গুলো লিখবো। তো এখানে একটাই লায়াবিলিটিস আছে, ক্রেডিটার্স। তাহলে এটা হচ্ছে ক্রেডিট, কত টাকা, 10,000। তাহলে ক্রেডিটের ঘরে আমরা এটা বসিয়ে দিলাম। আর কি আছে, আর একটাই আমাদের কাছে পড়ে আছে, ক্যাপিটাল। সেটাও তোমাদের রুলসে বলা ছিল, লায়াবিলিটিস এন্ড ক্যাপিটাল আর ক্রেডিটেড। তাহলে ক্যাপিটাল টু ক্রেডিট, তাহলে এখানেও আমরা বসিয়ে দিতে পারি এইভাবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা দেওয়া আছে দেখো, 20,000। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে জার্নাল যখন আমি করিয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, ডেবিটের টোটাল অ্যামাউন্ট যা হবে, ক্রেডিটের টোটাল অ্যামাউন্ট সেম হবে। দেখে নেওয়া যাক, এখানে দেখো টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে, দেখো এটা হচ্ছে 30,000। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা করছি, তোমাদের তো করতে হবে না এগুলো। আর এখানে দেখো 30,000। তাহলে জার্নাল যখন করিয়েছিলাম তোমাদের নিশ্চয়ই বলেছিলাম এই কথাটা, যে দু ঘরের অ্যামাউন্ট কিন্তু সমান হবে। দেখে নাও, তাই হয়েছে। আর কি করেছিলাম, জার্নাল লেখার সময় একটা ন্যারেশন লিখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেই ন্যারেশনটা জার্নাল পেপারেও কিন্তু লিখতে হবে। তবে তোমাদের একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের কোশ্চেনটা হচ্ছে কিন্তু এমসিকিউ ধাঁচের, অর্থাৎ এই ধরনের লেখার সুযোগ হয়তো তোমাদের নেই, কিন্তু তোমাদের এখান থেকে এমসিকিউ কিভাবে হতে পারে, হয়তো এরকম একটা জার্নাল বলে দেওয়া রইল, কোনো একটা এন্ট্রি বলে দেওয়া নেই, ধরো ফার্নিচার, ফার্নিচারটা এখানে বসানো নেই, অথচ তোমাদের এরকম একটা কেস স্টাডি দেওয়া আছে। তার মধ্যে ফার্নিচারটার জন্য তোমাকে এখানে অ্যামাউন্টটা বসাতে হবে, বা ফার্নিচারটা ডেবিট হচ্ছে না ক্রেডিট হচ্ছে সেটা বসাতে হচ্ছে। তাহলে তোমাকে যদি এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু তাহলে এমসিকিউটা কিন্তু অ্যাটেম্প করতে পারছো না। তাহলে এমসিকিউ করতে গেলেও বা কেস স্টাডি বা কোনো প্রবলেম সলভ করতে গেলেও তোমাকে কিন্তু এই সংক্রান্ত কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এবার ন্যারেশন এইভাবে থাকতে লিখতে পারো, বিং দ্য ইনকর্পোরেশন অফ assets and liabilities ওই দিনেই করেছো, তাহলে অ্যাস অন দিস ডেট। এই ধরনের অঙ্ক হতে পারে, বা এক্সাম্পল যেখানে ডেবিট সবকটা দেওয়া আছে, ক্রেডিট সবকটা দেওয়া আছে, অর্থাৎ ডেবিটের অ্যামাউন্ট ক্রেডিট অ্যামাউন্ট মিলে যাচ্ছে। কিন্তু আরেক ধরনের হতে পারে যেখানে হয়তো ক্যাপিটালটাই হয়তো বলা নেই। কিরকম, ধরো প্ল্যান্ট বলা আছে, ফার্নিচার বলা আছে, ক্যাশ বলা আছে, কিন্তু এই যে ক্যাপিটালটা আমি 20,000 বসিয়েছি যেটা অঙ্কে বলা ছিল, হয়তো অঙ্কটা এই ক্রেডিটার্স পর্যন্ত বলে রেখে দিয়েছি। মনে রাখবে এক্ষেত্রে যে ব্যালেন্স অ্যামাউন্টটা আসবে, অর্থাৎ এখানে ব্যালেন্স অ্যামাউন্ট অবশ্যই 20,000ই আসছে, কারণ এখানে 30,000 হয়ে গেছে। ক্রেডিটার্সটা 10,000 যদি দেওয়া থাকে, তাহলে 30 থেকে 20,000 যদি লেস করি, কত থাকে, 20,000। তাহলে এই 20,000টা কোন অ্যাকাউন্টে যাবে, এই যে ডিফারেন্সটা ক্রেডিট সাইডে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা অলওয়েজ ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে তখন আমরা ন্যারেশনটা কিন্তু আরেকটু মডিফাই করে দেবো, and the difference between asset and liabilities transfer to capital account। অর্থাৎ তখন ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমাদের হয়ে যাচ্ছে কি, ব্যালান্সিং ফিগার, অর্থাৎ তখন আমাদের এই 20,000টা কিন্তু দেওয়া থাকলো না, তখন আমরা এই 30,000 থেকে এই 10,000 লেস করে যেটা পড়ে থাকছে সেটা কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করছি, ক্যাপিটাল অ্যাকাউন্টে। তাই ক্যাপিটাল অ্যাকাউন্টের পাশে আমি লিখেছি ব্যালান্সিং ফিগার, তাই ন্যারেশনটা একটু চেঞ্জ করে দিতে হচ্ছে। তাই আমরা এখানে বললাম অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস কোথায়, ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই হচ্ছে আমাদের ওপেনিং এন্ট্রিজ লেখার নিয়ম, বা এইভাবে আমরা ওপেনিং এন্ট্রিজ জার্নাল পেপারে রেকর্ড করব।
এবারে আসো কি আছে, ক্লোজিং এন্ট্রিজ। ওই যে বলেছিলাম যে বিভিন্ন নমিনাল অ্যাকাউন্ট গুলোকে, তার যে হিসাবগুলোকে আমাদের ওই বছরে ক্লোজ করতে হবে। ক্লোজ করতে গেলে আমাকে কি করতে হবে, নির্দিষ্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। নির্দিষ্ট অ্যাকাউন্ট বলতে ওই যে ফাইনাল অ্যাকাউন্ট, তার যে বিভিন্ন পার্ট, দ্যাট ইজ ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এই যে সেখানে ট্রান্সফার করার জন্য যে জার্নাল এন্ট্রিজ, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্লোজিং এন্ট্রিজ, অর্থাৎ হিসাব বন্ধের দাখিলা, অর্থাৎ যার মারফত আমরা অ্যাকাউন্টসটাকে ক্লোজ করছি, সেটাই হচ্ছে জার্নাল ক্লোজিং এন্ট্রিজ। এখানে কি বলছি একটু দেখে নি। ইট ইজ দ্য জার্নাল এন্ট্রিজ পাস্ট এট দ্য এন্ড অফ অ্যান অ্যাকাউন্টিং ইয়ার। ওই যে বললাম কোনো একটা নির্দিষ্ট বছরের শেষে, সেই জন্য বলছি অ্যাট দ্য এন্ড অফ অ্যান অ্যাকাউন্টিং ইয়ার। কেন করি? টু ক্লোজ অল নমিনাল অ্যাকাউন্টস। নমিনাল অ্যাকাউন্টস তোমাদের বলেছি, মনেও আছে তোমাদের, কি কি হতে পারে, এক্সপেন্সেস, লসেস, ইনকামস অ্যান্ড গেইনস, অর্থাৎ এগুলো নমিনাল অ্যাকাউন্ট, এগুলো ক্লোজ করতে হবে by transferring their balances to the trading account and profit and loss account। অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্টের যে প্রথম দুটো পার্ট, দ্যাট ইজ ট্রেডিং অ্যাকাউন্ট, কিছু ট্রান্সফার হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, সেখানে কিছু ট্রান্সফার হবে, করে নমিনাল অ্যাকাউন্ট গুলোকে আমরা ক্লোজ করব। এই যে ক্লোজ করার জন্য যে জার্নাল এন্ট্রিজ, সেটাই হচ্ছে আমাদের ক্লোজিং এন্ট্রিজ বা হিসাব বন্ধের দাখিলা। একটা এক্সাম্পল এখানে বলা আছে, সেইটাই আমরা দেখে নিই যে কি করে ঠিক ওপেনিং এন্ট্রিজ যেভাবে আমাদের তোমাদের দেখালাম, ক্লোজিং এন্ট্রিজটাও তার জন্য কি কি জার্নাল পেপারে রেকর্ড করা হয়, তো সেইটা একটু দেখে নিই আমরা। আগে অঙ্কটা একটু দেখে নাও। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন পাস দ্য নেসেসারি ক্লোজিং এন্ট্রিজ। দেখো আগেরটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, ওখানে কি লেখা ছিল, ওপেনিং এন্ট্রিজ, আর এখন কি লেখা থাকলো, ক্লোজিং এন্ট্রিজ। ওপেনিং স্টক, পারচেস, ওয়েজেস, সেলস, কমিশন রিসিপ্ট, স্যালারি অ্যান্ড ক্লোজিং স্টক, এই কটা আমাদের আইটেম দেওয়া আছে। এখান থেকে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বলে রাখি, যেগুলো উৎপাদনের সাথে যুক্ত, অর্থাৎ প্রোডাকশন রিলেটেড, সেগুলোকে আমরা কোথায় ট্রান্সফার করব, ট্রেডিং অ্যাকাউন্টে। আপাতত তোমরা যেহেতু ফাইনাল অ্যাকাউন্টটা শেখোনি, তাই বোঝার সুবিধার জন্য আমি তোমাদের এইভাবে বলছি। তাহলে প্রোডাকশন রিলেটেড এক্সপেন্সেস ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটে বসছে। প্রোডাকশন রিলেটেড যদি কোনো ইনকাম থাকে, সেগুলো আমরা কোন দিকে বসাবো, ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট দিকে বসাবো। এছাড়া যে এক্সপেন্সেস গুলো থাকবে বা ইনকাম গুলো থাকবে, সেগুলো কোথায় ট্রান্সফার করব, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। দেখে নেওয়া যাক জার্নালটা কিভাবে হচ্ছে। আচ্ছা এখানে খেয়াল রাখো, ডেটটা 31 মার্চ 2025। তাহলে যে স্পেসিমেন চার্টটা তোমাদের সামনে আগের স্লাইডে দেখিয়েছিলাম, সেখানে ডেটের ঘর ছিল, সেই ডেটের ঘরে তোমরা এইভাবে বসাবে 2025 31 মার্চ। এখানে কিন্তু ওপেনিং এন্ট্রির মতো কিন্তু পরের দিনটা হলো না। ওপেনিং এন্ট্রি যখন করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, এটা হয়ে গেছিল 1 এপ্রিল 2025, কিন্তু যেহেতু ক্লোজিং এন্ট্রিজ, তাই আমরা ওই ডেটটাই বসালাম। তাহলে ওপেনিং স্টক, ওই কি বললাম, এক্সপেন্সেস গুলো ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিটে বসে। তাহলে জার্নাল করার সময় আমরা কিভাবে লিখি, অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্ট, এইভাবে না করে তোমরা সহজভাবে ভাবতে পারো, অর্থাৎ আমরা কি করতে পারি, যে ওপেনিং স্টক এগুলোকে আমরা সহজভাবে ভাবি ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটে বসাচ্ছি। তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট ডিআর কি কি আমার নিয়ে যাচ্ছি, ওপেনিং স্টক, অর্থাৎ ওপেনিং স্টক ডেবিটে বসছে, তাহলে টু ওপেনিং স্টক। আর কি রয়েছে, আচ্ছা ওপেনিং স্টক অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে, এটা কিন্তু মনে রাখবে ডেবিট ক্রেডিট অনুসারেই বসছে,
আমরা ধরে নিচ্ছি ডেবিট ক্রেডিটের অ্যামাউন্টের ঘরটা এইভাবে আছে। তোমরা যখন করবে তখন স্পেসিমেন যে কপিটা বা স্পেসিমেন চার্ট রয়েছে সেভাবেই করবে। তাহলে এখানে রয়েছে 4000, তারপর কি রয়েছে পারচেস, কত টাকা রয়েছে 16,000। নেক্সট কি রয়েছে দেখো ওয়েজেস, এগুলো সবই হচ্ছে প্রোডাকশন রিলেটেড, সেই জন্য ট্রেডিং অ্যাকাউন্টে আসছে। কত আছে 5,000। তাহলে বোঝাই যাচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে আপাতত এই কটাই আছে। তাহলে কত হচ্ছে 25,000 টোটাল করলে। তাহলে এইগুলো ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট সাইডে বসে গেল। তাহলে এর জন্য জার্নালটা আমরা কি করলাম, ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু ওপেনিং স্টক টু পারচেস টু ওয়েজেস অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টে প্রোডাকশন রিলেটেড যদি কোনো ইনকাম থাকে সেটা ক্রেডিট দিকে বসে, আগেই বলেছি। সেরকম কি আছে দেখো, এখানে একটাই হচ্ছে, আচ্ছা দুটো সেলস রয়েছে, ক্লোজিং স্টক রয়েছে, তাহলে তার জন্য করতে হবে। তাহলে নেক্সট যখন আমরা করব তখন এইভাবে করতে পারি, সেলস অ্যাকাউন্ট ডিআর কত টাকা রয়েছে 14,000। আর কি রয়েছে ক্লোজিং স্টক, তাহলে এইটাও ডিআর কত টাকা রয়েছে 2,000। তাহলে এটা কোন কোন দিকে গেল, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে, তাই এখানে হয়ে গেল টু ট্রেডিং অ্যাকাউন্ট। এবার আমরা যোগটা বসিয়ে দিই, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে ক্রেডিট সাইডে, অর্থাৎ 16,000। তাহলে দেখো শুধুমাত্র ট্রেডিং অ্যাকাউন্টেই আমরা ডেবিট সাইডে কত টাকা পেয়েছি 25,000। ক্রেডিট সাইডের ট্রেডিং অ্যাকাউন্টে কত টাকা পেয়েছি 16,000, অর্থাৎ ডেবিট সাইড এক্ষেত্রে বেশি। তাহলে বোঝাই যাচ্ছে এক্ষেত্রে আমাদের কিন্তু প্রফিট হলো না, আমাদের যেটা হলো সেটা হচ্ছে লস। তাহলে লসটা কত হলো 25,000 মাইনাস 16,000, অর্থাৎ 9,000 আমাদের হচ্ছে গ্রস লস। তাহলে এটার জন্য আমাদের একটা ক্লোজিং এন্ট্রিজ করতে হবে, এটা ট্রান্সফার এন্ট্রিও বলতে পারো। আপাতত যদি এটাকে আমি ক্লোজিং এন্ট্রিজ ভাবি, তাহলে আমরা কি করব, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে লসটা বেরিয়েছে, সেখান থেকে আসবে কোথায় প্রফিট অ্যান্ড লসের ডেবিট সাইডে। তাহলে জার্নালটা কিরকম হবে, থার্ড জার্নালটা যদি আমি করি, আপাতত তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানেই দেখাচ্ছি, তাহলে ট্রেডিং অ্যাকাউন্টটা তোমাদের পাশাপাশি থাকবে একই স্লাইডে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে লস হলো আমাদের 9,000, তাহলে সেটা হয়ে যাচ্ছে ট্রান্সফার করার সময়, যেটা আমরা বলতে পারি ট্রান্সফার ইনটু বলতে পারি। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডিআর কোন অ্যাকাউন্ট থেকে আসছে, অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট, ট্রেডিং অ্যাকাউন্ট কত টাকা ছিল গ্রস লস 9,000। কি করে পেলাম তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটু লিখে দিই, 25,000 মাইনাস 16,000। তাহলে এইটাও আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে গ্রস লস, অর্থাৎ যেটা ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসেছিল, সেই লসটাই আমরা কি করলাম প্রফিট অ্যান্ড লসের ডেবিট সাইডে বসালাম। তাই এটা ক্লোজিং এন্ট্রিও যেমন
যেহেতু এটা ট্রান্সফার হচ্ছে, তাহলে এটা একটা ট্রান্সফার এন্ট্রিসও কিন্তু এক্সাম্পল হতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের যে সমস্ত প্রোডাকশন রিলেটেড এক্সপেন্সেস বা ইনকাম ছিল তার জন্য ক্লোজিং এন্ট্রিস। তবে এছাড়া আরো কিছু এন্ট্রিস পড়ে রয়েছে, যেমন কমিশন রিসিপ্ট, স্যালারি, এই দুটোই পড়ে আছে। তাহলে এর জন্য আমাদের আলাদা জার্নাল করতে হবে। সেই জার্নালটা কি রকম এবার আমরা একটু দেখে নিই। অর্থাৎ এখানে শুধুমাত্র আমরা প্রফিট অ্যান্ড লসের এন্ট্রিগুলোই দেখবো, কারণ আগে আমরা অলরেডি দেখে নিয়েছি। তাহলে কমিশন একটা আসছে আর স্যালারি আসছে। তা স্যালারিটা তোমরা নিশ্চয়ই জানো, এটা একটা এক্সপেন্সেস। তাহলে আমি বলেছি যে প্রোডাকশন রিলেটেড যদি কোনো এক্সপেন্সেস না থাকে তাহলে সেটা কোথায় আসবে? প্রফিট অ্যান্ড লসে। আর এক্সপেন্সেস অলওয়েজ ডেবিট এখানে হয়ে যাচ্ছে। তাহলে আমরা যখন এটা প্রফিট অ্যান্ড লসে রেকর্ড করব তখন কিভাবে জার্নাল এন্ট্রিসটা করব? অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডিয়ার টু স্যালারি অ্যাকাউন্ট। অ্যামাউন্ট কত দেওয়া আছে? 1500। স্যালারির জন্য এটা হয়ে গেল। আর আমাদের আর একটা রয়েছে কমিশন রিসিপ্ট, এটা ক্রেডিট সাইডে বসবে প্রফিট অ্যান্ড লসের। তাহলে এর জন্য জার্নাল করতে হবে। তাহলে এর জন্য জার্নাল কি হবে? এগুলো সবই কিন্তু তোমাদের হচ্ছে 31 মার্চ 2025 এ ডেট। কমিশনের জন্য যদি আমরা জার্নাল করি, যেটা জার্নাল পেপারে আমরা লিখবো, তাহলে কমিশন রিসিপ্ট অ্যাকাউন্ট ডিয়ার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে এটা কত টাকা ছিল? 1000। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগে যখন লসটা দেখিয়েছিলাম, অর্থাৎ গ্রস লস দেখিয়েছিলাম, কত দেখিয়েছিলাম? 9000। তাহলে সেই 9000 এর সাথে তোমাদের এক্সট্রা আরো এক্সপেন্সেস আসলো 1500, আর ইনকাম চলে গেল কত? 1000। তাহলে আমরা একটু রাফে যদি দেখি এইভাবে, অর্থাৎ 9000 আমাদের লস ছিল, তার সাথে আমাদের এক্সপেন্সেস প্লাস হলো, তার থেকে যদি আমরা 1000 টাকা ইনকামটা বাদ দিই তাহলেও কিন্তু আমাদের কাছে 9500 টাকা কিন্তু লস থেকে গেল, যেটাকে আমরা বলতে পারছি নেট লস। তাহলে এই নেট লসটা আমরা কি করব? এটা আমরা ট্রান্সফার করব। তাই এটাও এক ধরনের ট্রান্সফার এন্ট্রি হতে পারে, বা ক্লোজিং করছি অ্যাকাউন্টসটাকে, তাই এটা ক্লোজিং এন্ট্রিসেরও একটা এক্সাম্পল। যেহেতু লস হচ্ছে তাহলে এটাকে আমাদের ট্রান্সফার করতে হবে। নেট লস কোথায় ছিল? প্রফিট অ্যান্ড লসের ডেবিটে বসেছিল, ট্রান্সফার করছি কোথায়? ক্যাপিটাল অ্যাকাউন্টে। তাহলে এর জন্য আমরা এখান থেকে যখন ক্যাপিটালে নিয়ে যাব তখন তার জন্য একটা আলাদা জার্নাল করতে হবে, অর্থাৎ যেটা আমরা ট্রান্সফার করে দিচ্ছি, যেটা আমরা ট্রান্সফার এন্ট্রির সময় করে দেবো। তাহলে ওখানে গ্রস প্রফিট হয়েছিল, সরি গ্রস লস হয়েছিল 9000, যার জন্য এক্সপেন্সেস এর সাথে আমরা প্লাস করলাম, আর যে ইনকাম ছিল সেই ইনকামটাকে মাইনাস করলাম, করে আমরা দেখলাম ওখানে যেমন গ্রস লস হয়েছিল এখানে সেরকম নেট লস হলো। তাহলে এই হচ্ছে তোমাদের ক্লোজিং এন্ট্রিস বা ক্লোজিং এন্ট্রিস এর এক্সাম্পল। আমরা এইভাবেই ক্লোজিং এন্ট্রিসটাকে রেকর্ড করতে পারি। তাহলে এই হচ্ছে তোমাদের জার্নাল পেপারে প্রথম দুটো যে ভাগ আমি করালাম সেই পর্যন্ত। এরপরে আমি নেক্সট আলোচনা পরেরটাতে করছি। আচ্ছা, এই যে ক্লোজিং এন্ট্রিস তোমাদের বললাম, যেখানে নেট লস তোমাদের বেরিয়েছে
9,500, তাহলে এটার জন্য একটা জার্নাল, অর্থাৎ যেখানে আমরা কি করছি, নেট লসটাকে ক্যাপিটালে ট্রান্সফার করছি। তাহলে এই ধরনের যে এন্ট্রিজ গুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ডেট দেখেই বুঝতে পারছো যে এটা ক্লোজিং ডেট, অর্থাৎ ওই ইয়ারের লাস্ট ডে। এইগুলোই হচ্ছে আমাদের ক্লোজিং এন্ট্রিজ। তাহলে এই যে রেকটিফিকেশনে, অর্থাৎ আমরা জার্নাল পেপারের মধ্যে যে ক্লাসিফিকেশন গুলো করাচ্ছিলাম বিভিন্ন এন্ট্রিসে, তার ওপেনিং এন্ট্রিস হয়ে গেল, ক্লোজিং এন্ট্রিস হলো, বাকি যে এন্ট্রিস গুলো রয়েছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব তোমাদের সাথে।